1,500 টাকা করে। এখন আপনি জানতে চাইবেন এগুলো কি হলো, কোথায় গেল? পূর্বে বললাম যে 1947 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হলো, সব জমিদারি চলে গেল, তখন আর কোনো জমিদার টিকতে পারলেন না, কারণ ওই সময় হিন্দু জমিদারের সংখ্যা ছিল বেশি এবং এরা ছিল খুব অত্যাচারী। যখনই তাদের ক্ষমতা খর্ব হলো তখন জনগণ ক্ষিপ্ত হলো তাদেরকে মেরে ফেলার জন্য। পরে ওনারা কোটি কোটি টাকার সম্পদ ফেলে কলিকাতা চলে যান। তারপরে এই বাড়িটা লুটপাট শুরু হয়। এরপরও দেখুন ওনারা কত জ্ঞানী, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলে ওই যে মূল্যবান বই, যেটা জ্ঞানের ভান্ডার, বইগুলোকে ওনারা বেশি প্রয়োজন মনে করেছেন এবং যে কোনো উপায় হোক বইগুলোকে নিয়ে গেছেন। আচ্ছা, স্টপ কোন জায়গায়, মানে আপাতত স্টপ পরে আবার ছাড়ুন আমার জায়গায় তো এই যে বস আবার রেখে দিব। আচ্ছা, পরে দাও খালাই নাই নিয়ে গেছে, লুটপাট করছে হয় না তো। ওই যে এটা ছিল লক্ষ্মী পূজা। এখানে একটা মূর্তি ছিল কোষ্ঠী পাথরের তৈরি, মূর্তিটার নাম ছিল লক্ষ্মী, ওটার ওজন ছিল 20 কেজি। মূর্তিটা খুব নকশি করা ছিল, যার মূল্য বর্তমান বাজারে 20-40 কোটি টাকা। এটার চেয়েও মহামূল্যবান জিনিস ছিল, দেখুন উপর একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের উপর একটি ম্যাগনেট ছিল, ওটা ছিল আর্থিং সিস্টেম, সমস্ত বজ্রপাত এবং ঝড় তুফানকে রোধ করার ক্ষমতাটা ছিল। ওটা শুধু এই বাড়িটার নিরাপত্তার জন্য নয়, পুরো এলাকা। ওই ম্যাগনেটটার দাম কত হতে পারে আপনারা এবার একটু, হ্যাঁ। এবং ওইটার উপর ইংল্যান্ডের তৈরি একটি পাওয়ারফুল বাতি ফিট করা ছিল, ওটা চতুর্পাশ দিয়ে 1 মাইল পর্যন্ত আলো রাখার ক্ষমতা এই বাতির ছিল। দেখুন আগেও মানুষের কত রুচি বা ব্যক্তিত্ব ছিল। আসুন এদিকে। এটার নাম রাজেশ্বরী মন্দির। বিপুল অর্থ ব্যয় করে এই মন্দির তৈরি করা হয়। এর ফ্লোরটা ছিল পুরোটা শ্বেত পাথরের তৈরি। আচ্ছা, এই মন্দির শ্বেত পাথর আমি আপনাদেরকে দেখাবো। এই মন্দিরটাতে শুধুমাত্র মহারাজ এবং রানী পূজা প্রার্থনা করতেন, পুরোহিত ছাড়া অন্য লোক এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। আপনারা খেয়াল করেন, তখন এই দিকটা বড় বড় লোহার গেটও ছিল। মহারাজ এবং রানী মাঝখানের এই গেট দিয়ে প্রবেশ করতেন, এটার নাম ছিল সিংহদ্বার। এই জন্য উপরে দেখুন 2 পাশে 2টা পাথরের সিংহ আছে। তাদের ব্যক্তিগত বোঝাখানা এটা না, এটা মহারাজ এবং রানীর জন্য। এটার নাম হলো রংমহল। এটা ছিল দোতলা দামি কাঠের পাটাতন করা, নিচে ছিল উঁচু চৌকি সিস্টেম। এটা ছিল গ্যালারি, জমিদারদের বসার জায়গা। সামনে ছিল রিভলভিং ট্রেস। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে মূল্যবান নাট্যমঞ্চ ছিল সামনে। ওইটার ব্যাপারে আমি আরেকবার বলতেছি, বলেন। ওভার করে চলে আসে। ছবি তুললাম একটু 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 দেখা হলো। হ্যাঁ, আচ্ছা, এই যে রাউন্ড করা যে জায়গাটা, সবাই একটু খেয়াল করেন। এদিকে আসেন। এখানে ছিল উঁচু গোল শ্বেত পাথরের তৈরি ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। মঞ্চটি এই মাঝখানে 2টা লোহার অ্যাঙ্গেলের উপর ফিটিং করা ছিল। এই মঞ্চ থেকে নর্তকীরা যখন নাটক বা ড্যান্স করতো, মঞ্চটা ডাইনামার মাধ্যমে অটোমেটিক ঘুরতো এবং অটোমেটিক সিন পরিবর্তন হতো। এই মঞ্চটি তৎকালীন সময় প্যারিস থেকে আনা হয়েছিল। দেখেন পেছনে মাঝখানে খাসকাটা আছে, বামে আছে, ডানে আছে, এগুলো ছিল ডাইনামার মাধ্যমে লাইটিং ব্যবস্থা। এই মঞ্চ থেকে নর্তকীরা যখন নাটক বা ড্যান্স করতো, এখানে দোতলা এবং নিচতলায় বসিত জমিদাররা উপভোগ করতো, এগুলো ছিল লাইটিং ব্যবস্থা। এই যে ছবি মঞ্চে। আচ্ছা, আসেন। এটা ছিল একটি গোপন কোষাগার, মালামাল তো নাই, কিছু আমি ধারণা দিচ্ছি এই দিকটায়। এই যে দেখুন, এটা মানে সিন্ধু, মানে ইংল্যান্ডের তৈরি, ইংল্যান্ড কোম্পানির নাম লেখা আছে, আমি দেখাবো আপনাদের। আচ্ছা, 1950 সালে যখন জমিদাররা এই বাড়ি ছেড়ে কলিকাতা চলে যান, এগুলোর মধ্যে রাখা ছিল স্বর্ণের মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, স্বর্ণের পুতুল, স্বর্ণের প্লেট, স্বর্ণের অলঙ্কারাদি ভর্তি করে প্রতিটা সিন্ধুকে 3টা করে তালা এবং প্রত্যেকটার পাড় দিয়ে দেখুন এই যে লোহার গেট ছিল। আচ্ছা, ওনারা চলে যাওয়ার পর বড় বড় লোকের এই মালামালগুলো নিয়ে গেছে। লুটপাট হয়েছে পরে। এখন আসো আসো। আচ্ছা, এটা কিন্তু বারান্দার পিলার ছিল, ছাদ ছিল, কথাগুলো বুঝে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা বারান্দার পিলার ছিল, ছাদ ছিল। আপনি বিল্ডিংটার ফিটনেসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা কিসের বিল্ডিং? হাতির ঘর? না না, এটা হাতির ঘর হবে কেন বাবা? এটা ছিল একটু অফিস রুম। অন্ধকার ভিতরে তো দেখা যায়। এখানে এই আপনি বিল্ডিংটা ফিটনেস দেখুন। এটা ছিল একটি অফিস রুম। এখানে মোট 3টা আলমারি ছিল, 2টা নিয়ে গেছে, এটার সামনের পাট নিয়ে গেছে, এটা আয়রন লোহা। উপরের ফিটনেসটা দেখুন, কি পরিমাণ অর্থ ব্যয় করে বিল্ডিং গুলো করেছেন। 3 পৃষ্ঠা করে মোটা টালিটা বসানোর পর ছাদগুলো 1.25 ফুট করে ঢালাই করা আছে। ঢালাইগুলোর মধ্যে রয়েছে চুন, সুরকি, খয়ের কষ এবং মেডিসিন। পাশে মহারাজার 99 কি আছে ঢালাইয়ের মধ্যে? চুন, সুরকি, খয়ের কষ এবং মেডিসিন আছে। পাশে মহারাজার 99টা হাতি ছিল। এখন আসেন আমার সাথে হাতির এরিয়া দেখুন। মন্তব্য করা উচিত। আরো বলা যাচ্ছে তাদেরকে এখানে এখানে বন্দি করতো। আমি আবারও বলছি, হ্যাঁ,
ওনারা তখন ব্রিটিশের কাছ থেকে জমিদারি নেন, এমন আইনও পাশ করে নিয়েছিলেন যে ওই সময় কারো ঘরে বিয়ের উপযুক্ত যুবতী মেয়ে হলে বিয়ের আগে যুবতী মেয়েকে স্বইচ্ছায় এই মহারাজার কাছে অভিভাবকের এনে দিতে হতো। যে সব কতদিনের জন্য? এটা মনে করেন মহারাজ সাময়িক ব্যবহারের জন্য মহারাজের কাছে এনে দিতে হতো। যে সব অভিভাবক এই যুবতী মেয়েদের কথা গোপন রেখে অন্যথায় বিয়ে দিত, মহারাজ এটা জানতে পারলে তাদেরকে ধরে এনে নির্বিচারে বন্দী করে রাখতো, মারপিট করতো, মেরে ফেলতো। তাদের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করাও চলেনি। মানুষকে 3 ভাবে মারা হয়েছে। কোতল করে, ফাঁসি দিয়ে হাতির পায়ের তলায় পিষ্ট করে। যিনি ফাঁসির আসামি তাকে এই কাস্টডি রুমে রাখা হতো। এই যে এই সামনেরটা হলো ফাঁসির রুম। এটা কি কাস্টডি রুম? কাস্টডি রুম। আর এই জায়গাটার নাম, আর একটা মজার কথা আপনাদেরকে বলবো, আগে ফাঁসির রুমটা ভালোভাবে লক্ষ্য করবে। এই যে উপরে যে ফাঁকাটা আছে, এই বরাবর একটি মেশিন ছিল, দেখেন এই পাশে একটা মোটা গোল ছিদ্র আছে, ওই পাশেও আছে। দুদিক দিয়ে ঝুলন্ত শিকল ছিল। যিনি ফাঁসির আসামি তাকে এই রুম থেকে বের করে এনে গলায় শিকল পরানোর পর মেশিনটা সুইচ দিলে শিকলটা দুদিক থেকে চরকির মতো ঘুরতো। ঘুরে ঘুরে উপরে গিয়ে আটকা পরে মৃত হলেন। আমি এই কূপে 2টা ঢাকনা ছিল, একটা ঢাকনা উঁচু করে লাশটা ফেলে দিলে সরাসরি নদীতে চলে যাওয়ার মাটির নিচ দিয়ে পাকা করে সুড়ঙ্গ পথ করা ছিল। আরো একটি মূল্যবান কথাটা হলো এই জায়গাটার নাম পূর্বে মুক্তাগাছা ছিল না। এই জায়গাটার নাম ছিল পূর্বে বিনোদ বাড়ি, মানে এটা ছিল মূলত জমিদারদের বিনোদনমূলক একটি বাড়ি। তাহলে মুক্তাগাছা কিভাবে হলো সেটা জানুন। শশীকান্ত মহারাজকে এক স্বর্ণকার খুবই ডিজাইনকৃত একটি মুক্তার তৈরি গাছা উপহার দিয়েছিলেন। ওই স্বর্ণকারের নাম ছিল মুক্তারাম, গাছাটাও ছিল মুক্তার গাছা। গাছাটা যখন তৈরি করে স্বর্ণকার মহারাজকে উপহার দেন, মহারাজ খুব সন্তুষ্ট হন এবং স্বর্ণকারকে বলেন যে তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে। তখন স্বর্ণকার বলেছিল যে মহারাজ, আমার নাম মুক্তারাম, গাছাটাও তৈরি করেছি দীর্ঘদিন পরিশ্রম করে, এরা মুক্তার গাছা। এই জায়গাটা আমার আশা, আমি আপনার কাছে টাকা পয়সা দণ্ডরত্ন কিছুই চাই না, তো আমার আশা আপনি এই জায়গাটার নাম বিনোদ বাড়ি পাল্টিয়ে আমার নাম অনুসারে যদি এই জায়গাটার নাম মুক্তাগাছা করে দেন, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হব। আমার নাম হলো মুক্তারাম, আর গাছাটা তৈরি করেছি মুক্তার গাছা। তখন মহারাজকে আরো 2 জনের সায় দিয়ে বললো যে মহারাজ ওনার কথাটা রাখেন। সঙ্গে সঙ্গে মুক্তাগাছা হয়ে গেল। এখন আব্বা আপনাদের যেখান থেকে ছবি তোলার প্রয়োজন মনে করেন তোলেন, আর দয়াপূর্বক আমাকে কি দিবেন দেন। না, আমি কোনোটা বাদ রাখি না, ঠিক আছে বাদ রাখি, কিন্তু আপনাদের বেলায় তা রাখি না। চাপ দিয়ে দেন আমার।